ফরহার জীবন এক সংকটপূর্ণ বাঁকে দাঁড়িয়ে। তার মাত্র 14 বছর বয়স, কিন্তু তার মা আর মামা জোর জবরদস্তি তাকে বিয়ে দিতে চাইছে। সুহাসিনী দাস, একটা এডুকেশনাল গ্রুপের ভলেন্টিয়ার, হয়তো ফরহাকে এই সমস্যা থেকে বাঁচাতে পারে। আজ আমরা আপনাদের দেখাচ্ছি এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। ক্রাইম পেট্রোল 10 থেকে আপনাদের সবাইকে স্বাগত। 2008 সাল, দিল্লির এক ঝুপড়িতে থাকা 11 বছরের ফরহা একটা এডুকেশনাল গ্রুপের ভলেন্টিয়ারদের সাহায্যে স্কুলে যাওয়া শুরু করে। পৃথ্বী, বিনীত, অজিত আর প্রাচী ভলেন্টিয়াররা ভালো চাকরি করছে আর ফরহার মতো বাচ্চাদের সাহায্য করছে। দিল্লি থেকে দূরে ভুবনেশ্বরে সুহাসিনী দাস একটা চাকরির কথা জানতে পারে। সেই চাকরিটা দিল্লিতে। দিল্লির দ্রুতগতির জীবনের সঙ্গে সুহাসিনী একেবারেই অপরিচিত। সে এখানকার মল আর ডিস্কোর জীবনে একেবারে হারিয়ে যায়। কিন্তু কিছুদিনের মধ্যেই সে এসব কিছুতে বোর হয়ে যায় আর তার জীবনে অর্থপূর্ণ কিছু করার জন্য উতলা হয়ে ওঠে। তার কলিগ বিনীত তার বন্ধুদের সঙ্গে সুহাসিনীর দেখা করায়, যারা বস্তিতে বসবাসকারী বাচ্চাদের নিয়ে কাজ করছে। এই কাজ সুহাসিনীর পছন্দ হয়ে যায় আর সে ভলেন্টিয়ার হয়ে যায় এবং সে বাচ্চাদের খুব কাছাকাছি চলে আসে। ভলেন্টিয়ার হওয়ার পাশাপাশি সে এই সংগঠনের সঙ্গে যুক্ত আরো অনেকগুলি দায়িত্ব পালন করতে থাকে। পৃথ্বী যখন চণ্ডীগড়ে বদলি হয়ে যায় তখন সুহাসিনীকে সুপারভাইজার বানিয়ে দেওয়া হয় আর তখন তার দায়িত্বও বেড়ে যায়। এরই মধ্যে সুহাসিনীর ফরহার সঙ্গে গভীর সম্পর্ক গড়ে ওঠে। সে ফরহার বাড়িতে যায় আর তার মা বাবাকে ফরহাকে পড়ানোর জন্য ধন্যবাদ জানায়। ফরহা তার ভাই মাজিদকেও পড়াবার ব্যবস্থা করিয়ে নেয়। সুহাসিনীর ফরহাদ দিদি নাজিয়াকে দেখে খুবই কষ্ট হয়। নাজিয়ার মাত্র 16 বছর বয়স, কিন্তু 2 বছর আগেই নাজিয়ার বিয়ে হয়ে গিয়েছিল আর সে এখন 2 বছরের একটি বাচ্চার মা। ফরহা নিজের স্বপ্ন সফলের পথে এগিয়ে যায়, কিন্তু 2012 সালেই তার মা তাকে বলে যে তার মামাতো দাদা নাসেরের সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। ফরহা এই কথাটা সুহাসিনীকে জানায়। সে এও বলে যে তার মায়ের সঙ্গে নাসেরের অবৈধ সম্পর্ক রয়েছে। সুহাসিনী ফরহার মা বাবা সোহেল আর ফৌজিয়ার সঙ্গে কথা বলে আর এত তাড়াতাড়ি ফরহার বিয়ে দিয়ে তার জীবন নষ্ট না করার জন্য অনুরোধ জানায়। কিন্তু 1 সপ্তাহের মধ্যেই ফরহা আর তার পরিবার দিল্লি ছেড়ে চলে যায়। সুহাসিনী খুব আঘাত পায়। ফরহার প্রতিবেশী জানায় যে তারা ফৌজিয়ার বাপের বাড়ি গয়ায় চলে গেছে, যেটা বিহারে। ফৌজিয়া তার ভাই শেখ উদ্দিনের নাম্বার দিয়ে গেছে, যে কিনা একজন কুখ্যাত অপরাধী। সুহাসিনী তার টিমকে বিষয়টি জানায়। পৃথ্বী শেখ উদ্দিনকে ফোন করে। ফরহা পৃথ্বীকে জানায় যে সে বাকি লেখাপড়া গয়াতেই করবে। সে জানায় যে তার বাবা নতুন চাকরি পেয়েছে, কিন্তু সুহাসিনী এই কথাটা বিশ্বাস করতে পারে না। 2 দিন পরই তার ভয় সত্যি প্রমাণিত হয়, যখন এক রাতে ফরহা তাকে কাঁদতে কাঁদতে ফোন করে জানায় যে তাকে জবরদস্তি নাসেরের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে। পৃথ্বী এই বিষয়টা জানতে পেরে উদ্বিগ্ন হয়ে পড়ে। সে সুহাসিনীকে জানায় যে এরকমই একটা ঘটনার সামনে তাদের পড়তে হয়েছিল 2008 সালের ডিসেম্বরে। 14 বছরের পূজাকে তার বাড়ির লোক জোর জবরদস্তি বিয়ে দেওয়ার জন্য গ্রামে নিয়ে গিয়েছিল। পূজা ফোন করে পৃথ্বীর সাহায্য চেয়েছিল, কিন্তু পৃথ্বীরা তখন সদ্য কাজ শুরু করেছিল, তাই তাদের জানা ছিল না কি করে পূজাকে সাহায্য করা যায়। পূজার বিয়ে দিয়ে দেওয়া হয় আর 1 সপ্তাহ পরই পূজা আত্মহত্যা করে। সুহাসিনী এই কথাটা শুনে ঘাবড়ে যায় আর সে প্রতিজ্ঞা করে যে ফরহার সঙ্গে এমন কিছু হতে দেবে না। পৃথ্বী সংগঠনের পুরনো সদস্য সঞ্জীব মেহরার সঙ্গে পাটনায় যোগাযোগ করে। সঞ্জীব মেহরা ওখানকার এসডিএম এর সঙ্গে দেখা করে। তিনি আশ্বাস দেন যে ফরহার মামা শেখউদ্দিনকে পুলিশ রেকর্ডের সাহায্যে খুঁজে বের করবেন। সুহাসিনী দিল্লি চাইল্ড কেয়ার কমিটির কাছেও সাহায্যের জন্য যায়। তারা তাকে জানায় যে বিহারের কার্যালয়ের সঙ্গেও তারা কথা বলবেন, কিন্তু 25শে সেপ্টেম্বর রাতে আসা ফরহার একটা কল সুহাসিনী সব আশা ভেঙে দেয়। ফরহা কাঁদতে কাঁদতে জানায় যে তার মামা কালী নাসেরের সঙ্গে তার বিয়ের বন্দোবস্ত করে ফেলেছে। ফরহা সুহাসিনীর কাছে সাহায্য চায় আর বলে যে যাই হয়ে যাক না কেন সে এই বিয়ে করবে না। এবার তারপর আমি নাসিরের সাথে বিয়ে করতে চাই না। আমি দিল্লিতে ফিরে যেতে চাই, আমার বন্ধুদের সাথে পড়তে চাই। আমাকে সবাই মিলে বিয়ের জন্য জোর করছে। যদি সবাই মিলে আমার সাথে জবরদস্তি করে তাহলে আমি আত্মহত্যা করব। সময় খুব দ্রুত কেটে যাচ্ছিল। ফরহার জীবন নষ্ট হয়ে যাওয়ার আগেই সুহাসিনীকে ওকে বাঁচাতে হতো। হ্যালো হ্যালো সঞ্জীব বাবু, আমি সুভাষিনী বলছিলাম দিল্লি থেকে। আমাকে পৃথ্বী আপনার নাম্বারটা দিয়েছে। হ্যাঁ বলো। ও তোমার কথা আমাকে বলেছিল।
আমি এসডিএম এর সঙ্গে কথা বলেছি। দেখুন আমাদের কাছে একদম সময় নেই। ফারহা এইমাত্র ফোন করেছিল আমাকে। ও বলল যে ওর বাড়ির লোকজন নাসিরের সঙ্গে কালকেই ওর বিয়ে দিয়ে দেবে। ও নো। দেখো আমি এখানকার এসডিএম এর সঙ্গে কথা বলেছি, কালকের মধ্যে শেখউদ্দিনের ঠিকানা খুঁজে বের করবেন। কিন্তু ততক্ষণে তো অনেক লেট হয়ে যাবে। আপনি একটা কাজ করুন, আপনি আমাকে এসডিএম এর নাম্বারটা দিন, আমি নিজে ওনার সাথে কথা বলে নিচ্ছি। আমাদের ফারহাকে বাঁচাতেই হবে। হোল্ড অন, আমি এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ হ্যালো। হ্যালো অনিরুদ্ধ স্যার। স্যার আমি সুভাষিনী দাস বলছিলাম দিল্লি থেকে। আমাকে আপনার নাম্বারটা মিস্টার সঞ্জীব মেহরা দিয়েছেন। এটা কোনো ফোন করার সময়? আমি তো সঞ্জীবকে বলেছি কালকে আমি সব বলে দেবো ওকে। কিন্তু স্যার ওই যে মেয়েটা ফারহা, যার কথা সঞ্জীববাবু আপনাকে বলেছিলেন, কাল সকালেই ওর মা আর মামা জোর করে ওর বিয়ে দিয়ে দিতে চাইছে। আমাদের কিছু একটা করতেই হবে স্যার। এখন এত রাতে আমি কিছু করতে পারবো না। স্যার প্লিজ স্যার, এটা একটা 14 বছরের মেয়ের জীবনের ব্যাপার স্যার। ও খুব ব্রাইট স্টুডেন্ট, ও ভবিষ্যতে অনেক বড় হবে স্যার। আমাদের ওর জন্য কিছু না কিছু একটা তো করতেই হবে স্যার। স্যার এই মুহূর্তে আমি ওর শেষ ভরসা, আর আপনি আমার শেষ ভরসা। প্লিজ স্যার। সেই রাতে আমার মাথায় শুধু একটাই চিন্তা ছিল, ফারহাকে বাঁচাতে হবে। ওর স্বপ্ন, ওর আশা সবকিছু বাঁচাতে হবে। ওর এই বিশ্বাসটাকে বাঁচাতে হবে যে পরিশ্রম করলে সবকিছু পাওয়া যায়। ও আমার উপর ভরসা করেছিল, ওর এই বিশ্বাসটা আমি কিছুতেই ভাঙতে চাইনি। সেই রাতে যেন ওর আর আমার আশা একসাথে মিলেমিশে গেছিল। আমি গয়া পুলিশ স্টেশনের ইন্সপেক্টরের সাথে কথা বলেছি, ওনার সাথে কথা বলো, উনি তোমাদের সাহায্য করবেন। ওনার নাম কুলজিৎ সিং, ওনার নাম্বার হলো 44456786। শেখউদ্দিন কাদের? হ্যাঁ স্যার, শেখউদ্দিন কাদের, ওই ফারহার মামা। ঠিক আছে, আমি রেকর্ড চেক করছি। পুলিশ কি বলছে? ওনার কাছে শেখউদ্দিন কাদেরের রেকর্ড আছে, ওনারা ওকে খুঁজে পাবেন। ঠিক আছে, আমি পাটনা সিসিসি মেম্বারদের ইনফর্ম করে দিচ্ছি। প্লিজ মোনালি দেবী, একটু তাড়াতাড়ি করুন, আমাদের হাতে একদম সময় নেই। আমি বুঝতে পারছি পরিস্থিতিটা। লেট মি কন্ট্যাক্ট দেম। স্যার, এই শেখউদ্দিন মেহবুবনগরে থাকে। তার মানে মেয়েটি আর বাড়ির লোকজন ওখানেই আছে। চলো। স্যার, চাইল্ড কেয়ার কমিটি থেকে একজন লেডিও ওখানে থাকবেন। ভেরি গুড। কে এলো? কি হয়েছে সাহেব? ফারা আনোয়ার খান কোথায় আছে? কেন সাহেব? ভেতর থেকে সবাইকে নিয়ে এসো। কি হয়েছে সাহেব? কিছু কি বলবেন তো? আরে আরে সাহেব, আমাদের কথাটা তো শুনুন। আমার মনে হয় যে আপনাদের কেউ ভুল কথা বলছে। এই তোলো তোলো, সব কটাকে তোলো। দেখুন সাহেব, এটা আমাদের বাড়ির ব্যাপার, এর মধ্যে বাইরের লোক কেন নাক গলাচ্ছে? ফারা, তোমার বয়স কত? ওর বয়স 18। আমাকে বলুন, আমি ওর মা। যখন জিজ্ঞেস করব তখন বলবে, এখন চুপ করো। সাহেব ও ঠিকই তো বলছে। বিশ্বাস করুন, মেয়ের বয়স 18 বছর হয়ে গেছে। তুই চুপ করবি? মেয়েটাকে বলতে দে। শোনো মা, ভয় পেও না, বলো তোমার বয়স কত? 14 বছর। 18 বছরের কম বয়সী মেয়েদের বিয়ে দেওয়া আইন বিরুদ্ধ, এটা তোমরা জানতে না? শুনুন ম্যাডাম, এটা আমাদের বাড়ির ব্যাপার। কি করব আর করব না সেটা আমাদের ব্যাপার। আপনি কেন অকারণের মধ্যে পড়ছেন? তুমি মেয়েটার বাবা, তাই না? হ্যাঁ স্যার। 14 বছর বয়সের ছোট্ট একটা মেয়ের বিয়ের কথা ভাবলে কি করে তুমি? স্যার, আমি কিছু করিনি, এ তো ওর মা আর মামা জোর করে ওর বিয়ে দিতে চাইছে।
কিরে তোর বয়স কত? 27 বছর স্যার। আর তোমরা দুজন আমাকে এক্ষুনি তোমাদের লিখে দিতে হবে যে ওর 18 বছর পূর্ণ হওয়ার আগে ওকে বিয়ের জন্য তোমরা কেউ জোর করবে না, না হলে সবাইকে আমি লকআপে ঢুকিয়ে দেব। আর হ্যাঁ, ভুলেও কিন্তু এটা কখনো ভাববে না যে ওর মতের বিরুদ্ধে অন্য কোনো জায়গায় গিয়ে তোমরা ওর বিয়ে দিয়ে দেবে। যদি এরকম কিছু করেছো খুব মুশকিলে পড়ে যাবে তোমরা। আর তুই, শাস্তির মেয়াদ শেষ হয়ে গেছে তাই না? রেকর্ড দেখেছি আমি। এবার কিছু করলে সোজা লকআপে ঢোকাবো। মেরে গাল ফাটিয়ে দেব। তুই কি ভেবেছিস তোর ওই দিদি তোর জীবন শুধরে দেবে? হ্যাঁ, অন্তত তোমার মতন আমার জীবনটাকে তো নষ্ট করে দিচ্ছে না। আমার সঙ্গে মুখ নাড়াচ্ছিস? হ্যাঁ, মুখ নাড়াচ্ছিস? ব্যাস, আজকের পর আর এর গায়ে তুমি হাত তুলবে না। তুমি নিজের মুখ বন্ধ রাখবে, বুঝলে? এইসব কিছু তোমার জন্য হচ্ছে না। ওকে পড়তে পাঠাতে না, যে এই ঝামেলা হতো। কি হয়েছে? আরে মন খারাপ করে বসে আছিস কেন? হ্যাঁ, তোর বিয়ে ওর সাথেই হবে। এখন তোকে একটু অপেক্ষা করতে হবে, ব্যাস। তারপর দেখছি কার ক্ষমতা আমাকে আটকায়। হ্যালো মোনালি দেবী, কিছু জানতে পারলেন আপনি? হ্যাঁ, জানা গেছে। পুলিশ কাল রাতেই সবাইকে ধরে নিয়েছে আর পরিবারের সবার থেকে লিখিয়ে নিয়েছে যে ফারার 18 বছর না হওয়া অবধি ওর যেন বিয়ে না দেয়। দ্যাটস গ্রেট নিউজ মোনালি দেবী, থ্যাংক ইউ সো মাচ। নট এট অল, কিপ আপ দ্য গুড ওয়ার্ক। ওকে, বাই। এই মুহূর্তে সমস্যার সমাধান হয়েছিল। ফরহার উপরে আসা ঝড় থেমে গিয়েছিল, কিন্তু এখনো সুহাসিনীর ফরহার জীবন আর তার পড়াশোনা নিয়ে চিন্তা ছিল। সুহাসিনী দিল্লিতে ছিল আর ফরহা বিহারে। আপাতত সমস্যা মিটে গিয়েছিল, কিন্তু সব সমস্যা কি মিটেছিল? হ্যাঁ স্যার, আমি তাড়াতাড়ি এখানে একটা স্কুলে ভর্তি হব। এখন আর তোমার কোনো সমস্যা নেই তো? না স্যার, আব্বাও এখানে একটা চাকরি পেয়ে গেছে। এখন আমরা এখানেই থাকবো। ঠিক আছে, ফোন করো আমাদের, আর আমরাও তোমাকে ফোন করব। নিজের খেয়াল রেখো। আমাদের ফারার উপর এখান থেকেই নজর রাখতে হবে। আই উইশ আমি যদি নিজে ওখানে গিয়ে ওকে দেখতে পারতাম। না না, তোমার এটা করা ঠিক হবে না। এমনিতেই যা কিছু হয়েছে তার জন্য ওরা নিশ্চয়ই রেগে আছে। ওরা তো সব থেকে বেশি তোমার উপরে রেগে আছে। ইউ রাইট। আমি এই ব্যাপারটাকে মেনে নিয়েছিলাম। সেটা হলো, হয়তো ভাগ্য এটাই চাইছিল, কিন্তু তা সত্ত্বেও আমার মনে একটা ভয় ছিল। কি জানি ফারা ওখানে আদৌ ঠিক আছে কিনা। আমি তো এটাও বুঝতে পারছিলাম না যে এর থেকে বেশি আমি আর কি করতে পারি। আমি আমার কাজ নিয়ে বিজি হয়ে পড়ি, কিন্তু তা সত্ত্বেও প্রতিদিনের জীবনে কোথাও না কোথাও ফারহার কথা আমার মনে পড়তো। আমি ওর জন্য চিন্তা করতাম। আমি চাইতাম যে ও নিজের জীবন নিয়ে যে যে স্বপ্ন দেখেছে সেগুলো সব সত্যি হোক। আর তারপর জীবনের এই ক্যালাইডোস্কোপ একদম অন্য একটা বাঁক নিল। আজকে আমরা সিঙ্গুলার আর প্লুরাল শিখবো। দিদি, দিদি ফারা ফিরে এসেছে। কি? হ্যাঁ দিদি, ও নিজের পরিবারের সঙ্গে ফিরে এসেছে।
আছো তুমি ফারহা? আমি ঠিক আছি দিদি। তোমাকে দেখে খুব ভালো লাগছে। দিদি আমি তোমার জন্য এখানে আসতে পেরেছি, থ্যাংক ইউ। আমায় ফোনে সত্যি কথাও বলতে দিত না, আর আমার মামা, ও তো আমার গলায় ছুরি রেখে সামনে দাঁড়িয়ে থাকতো। আমি তো আমাকে কোনো স্কুলে ভর্তি করার ইচ্ছাই ছিল না, শুধু পুলিশের ভয় আমার বিয়েটা দিতে পারলো না। আর তারপর একদিন আব্বু আর আমার মামার সাথে খুব ঝগড়া হলো। তারপর আব্বু আমাদের সবাইকে নিয়ে দিল্লি চলে এলো। আর নাসির, ও এখন কোথায় আছে? ও ফিরে আসেনি। চলো এবার আমরা ওইসব কথা ভুলে যাই। আমি খুব খুশি হয়েছি যে তুমি ফিরে এসেছো। এবার খুব তাড়াতাড়ি স্কুলে ফিরে এসো। আমিও তাই চাই দিদি। দেখুন, আমি জানি যে এই মুহূর্তে আপনি আমার উপর রেগে আছেন, কিন্তু আমি জানি যে একদিন না একদিন আপনি বুঝবেন আমি যেটা করেছি সেটা একদম ঠিক। ম্যাডাম, আমিও চাইছি ও আবার নতুন করে স্কুলে ভর্তি হোক। ও খুব ভালো স্টুডেন্ট, তাই জন্য আমি ওকে ভর্তি করে নিচ্ছি। কিন্তু একটা কথা আমি ক্লিয়ারলি বলছি, ওর ভাইকে আমি ভর্তি নিতে পারবো না। কেন স্যার? ফারা, তুমি একজন ভালো স্টুডেন্ট, কিন্তু ওর জন্য আমি আমার সমস্ত রুলস ভেঙে ফেলতে পারবো না। এরকম করবেন না স্যার, যা হয়েছে তাতে মাজিদের কোনো দোষ ছিল না। আই এম সরি ফারা, কিন্তু এখনই অ্যাডমিশনের সুযোগটা একমাত্র তুমিই পাবে। না দিদি, যতক্ষণ আমার ভাইকে স্কুলে না নেবে ততক্ষণ আমিও স্কুলে আসবো না। ফারহা, আমরা কোনো না কোনো রাস্তা ঠিক বের করে নেব। তুমি স্কুলে যাওয়া শুরু তো করো। না, আমি ভাইয়ের সাথেই স্কুলে আসবো। ফারহা, তুমি এরকম জেদ করলে স্কুলের 1 বছর মিস করে যাবে। ভাইও তো 1 বছর পিছিয়ে যাবে না। আমি চাই যে ও পড়াশোনা করুক, না হলে ও বড় হয়ে মামা আর নাসিরের মতো খারাপ মানুষ হয়ে যাবে। তাই যতক্ষণ না ভাই স্কুলে যাবে আমিও স্কুল যাব না। সুভাষিনী, কাম অন, এই ধরনের ব্ল্যাকমেল করার চেষ্টা করো না। এটা একটা সাপোর্ট বেস স্কুল। আমরা এক্স সার্ভিসম্যানরা অনেক ডেডিকেশন আর পরিশ্রমের মাধ্যমে এটাকে দাঁড় করিয়েছি। আপনারা তো ভালো কাজ করছেন, তাই আমরা সবাই আপনাদের সাপোর্ট করছি। স্যার, আপনি খুব ভালো করে জানেন যে ফারহা খুব ব্রাইট স্টুডেন্ট। ও অনেক বড় হবে যদিও আরও একবার চান্স পায়। শুধুমাত্র ওর ব্রাইট হওয়ার খাতিরে আমি আমার স্কুলের রুল ভাঙতে পারি না। স্যার, আমি প্রমিস করছি এবার থেকে ফারহা আর মাজিদ স্কুলের কোনো নিয়ম ভাঙবে না। প্লিজ স্যার। যাক, এখন মনে হচ্ছে ওর জীবনে আর কোনো সমস্যা নেই। আর আই হোপ যে ওর পড়াশোনায় আর কোনো বাধা আসবে না। কিন্তু ফারহাকে নিয়ে আমার সবসময় চিন্তা থাকবে। নাসির যে কোনো দিন ফিরে আসতে পারে। যতদিন না পর্যন্ত ফারহার 18 বছর বয়স হচ্ছে, ওর তো আমাদের সাহায্যের দরকার। এখন এটাই ভালো যে ও এখানেই আছে, আমাদের চোখের সামনে। হ্যাঁ, কিন্তু ওর বাড়ির লোকজনের উপর নজর রাখতে হবে। আমার ভয়টা অকারণ ছিল না, কারণ আমি জানতাম যে ফারহান মা খুব রেগে আছেন, কারণ যেটা উনি চেয়েছিলেন সেরকম কিছুই হয়নি। ফারহা নিয়মিতই স্কুলে যাচ্ছিল, আর ওর মার রাগ ক্রমশ বেড়েই চলেছিল। মা বাবার মধ্যে রোজ রোজ ঝগড়া অশান্তি দেখতে দেখতে ফারহা ক্লান্ত হয়ে পড়েছিল। ওর মা কারণে অকারণে ওর গায়ে হাত তুলত। প্রতিদিন কোনো না কোনো অজুহাতে ওর মা নিজের রাগটা ওর উপর মেটাতো। বাবা, আমি সবসময় এটাই ভাবি যে আমি এবার ওই মেয়েটার জন্য কি করব। মা, তুই এমনিতেই অনেক কাজ করছিস, আর কত করবি? দেখ মা, কারো পারিবারিক বিষয়ে এইভাবে কোনো সমস্যায় না জড়িয়ে পড়িস। আমি জানি বাবা, কিন্তু আমি যে ওই মেয়েটাকে খুব ভালোবাসি। তো ওর মায়ের সঙ্গে কথা বলে দেখ না, যদি উনি বুঝতে পারেন তো ঠিক আছে। আমি জানি তুই এর আগেও কথা বলেছিস। দেখ মা, কথা বলা ছাড়া তোর তো আর কিছু করার নেই। হ্যাঁ বাবা। এটা ভালো হবে যদি মেয়ে এই কথাটা মাথায় রাখে যে অন্যের জীবনে বেশি দখল দেওয়াটা ঠিক কথা নয়। ও জানে ও কি করছে, যা করছে ঠিক করছে। তুমি একদম চিন্তা করো না।
ফরহার সমস্যা খানিকটা তো সমাধান হয়েছিল, কিন্তু তার মায়ের কারণে এখনো তার সামনে বেশ কিছু সমস্যা তৈরি হচ্ছিল। এরই মধ্যে নাসের ফিরে আসলো, আর ফরহার জীবনের সমস্যাগুলো আরো বেড়ে গেল। মাজিদ, এই মাজিদ। হ্যাঁ আমি। এখানে আয়। হ্যাঁ আমি। এক প্যাকেট দুধ নিয়ে আয়। আরে তাড়াতাড়ি যা। নাসির, তুই কি করতে এসেছিস এখানে? সেটাই, যেটা যদি আগে করে নিতাম তাহলে সব নাটক হতো না। ছেড়ে দে আমায়। বিয়ে করবি না আমাকে? আমি 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 নাসির আমার সাথে জবরদস্তি করছিল। তো কদিন বাদে ওর সাথে তোর বিয়ে হবে? না, আমি ওর সাথে বিয়ে করব না। আচ্ছা শোন, ও আজ করুক কাল করুক তাতে কিচ্ছু আসে যায় না, বুঝেছিস? ওর সঙ্গে তোর বিয়ে হবেই, বুঝলি? কখনো না। এই ফেরা শোন, তোকে একবার পুলিশ বাঁচিয়ে নিয়েছে, তার মানে এই নয় যে তুই যা চাইবি তাই হবে, বুঝেছিস? চুপচাপ ওর সঙ্গে বিয়ে করে নে, না হলে তোর কপালে অশেষ দুঃখ লেখা রয়েছে। শুনে রাখ, তোর অবস্থা খারাপ করে ছাড়বো। কখনো না। আপনার কি একটু লজ্জা হয় না? ও তো আপনার মেয়ে। এটা তো গয়াতেই ঠিক হয়েছিল না? 18 বছরের আগে ওর বিয়ে নাসিরের সঙ্গে হবে না। তুমি নিজের মুখ বন্ধ রাখো, বুঝলে? আম্মি, এটা আমার জীবন, তুমি কেন এটাকে নষ্ট করছো? আরে তুমি কথাটা বুঝতে পারছো না কেন? তুমি ওর জীবনটাকে নষ্ট করে দিচ্ছ। কি রকম মা তুমি? যাক, তোমার মনে আছে তাহলে যে আমি ওর মা। আরে ও তো আমারও মেয়ে। আচ্ছা, তুমি আবার সংসারের চিন্তা কবে থেকে শুরু করলে? আপনি একবার নাজিয়ার অবস্থাটা দেখুন। এই বয়সেও একটা বাচ্চার মা। ওর অবস্থাটা দেখেও আপনি কিচ্ছু বুঝতে পারেন না। ভালো কথায় বলছি, আমার বাড়ি থেকে তুই বেরিয়ে যা। এটা আমার বাড়ির ব্যাপার। তোর যা বলার ছিল তুই বলেছিস, আর নয়। এক্ষুনি আমার বাড়ি থেকে বেরো। আরে বেরিয়ে যা। যদি আমি কোনোভাবে ফারহাকে ওখান থেকে বের করে আনতে পারতাম, এমন একটা মায়ের কাছ থেকে মুক্তি দিতে পারতাম যিনি কিনা নিজের মেয়ের ভালো হতে দিতে চান না। আমি সব জায়গা থেকে, সব মানুষের কাছ থেকে সাহায্য চাইছিলাম, কিন্তু একটা জায়গার পর থেকে কেউ আর কিচ্ছু করতে পারছিল না। শোনো, আমরা আবার গিয়ে ফারার মার সাথে কথা বলবো। আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। আমরা যেটা করছি সেটা যথেষ্ট নয়। ফারহা অনেক বড় একটা বিপদের মধ্যে আছে। একে তোর মা খারাপ, তারপর নাসিরও খুব বাজে একটা মানুষ, আর ফারহার মামা শেখউদ্দিন ও একজন বড় ক্রিমিনাল। ঠিক আছে, আমি ওদের পরিবারের সাথে গিয়ে কথা বলছি। দেখুন, গয়াতে আপনাদের একবার পুলিশ স্টেশনে যেতে হয়েছিল, আর আপনারা জানেন যে আপনারা একবার লিখে দিয়েছেন যে আপনার মেয়ের 18 বছর বয়স হওয়া না অবধি আপনারা ওর বিয়ে দেবেন না। ম্যাডাম, আমিও এই কথাটা ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছি। দেখুন, আপনি যদি এইভাবে জেদ করতে থাকেন তাহলে আপনাকে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে। আপনার উপর ক্রিমিনাল কেস করা হবে। আমার বিশ্বাস হচ্ছে না যে আম্মি আমার সাথে এরকম করতে পারে। নাসির আমার সাথে জবরদস্তি করছিল, আর আম্মি ওরই সাথ দিচ্ছিল। প্রত্যেকবার কিছু না কিছু করে আমি নিজেকে বাঁচিয়ে নিই। আমি যদি পারতাম তো তোমাকে আমার সাথে আমার বাড়ি নিয়ে যেতাম, কিন্তু এরকমটা করলে তুমি আরো সমস্যায় পড়বে। তাহলে আমি কি করব দিদি? সুহাসিনী, আমি বুঝতে পারছি তুমি টেনশনে আছো, কিন্তু এখন আমিও তো বুঝতে পারছি না যে আমি ঠিক কি করব। পৃথ্বী, ফারার অবস্থা খুব খারাপ। ওই লোকটা যে কোনো সময় ওর উপর জোর করতে পারে, আর ওর মা, সে ওই নাসিরকেই সাপোর্ট করবে। ও ভয়ে ভয়ে বেঁচে আছে পৃথ্বী।
ফারার বাবা। হ্যাঁ বলুন কি হয়েছে? ম্যাডাম, ফারার মা আগামী সপ্তাহে ওর বিয়ে নাসিরের সঙ্গে দেবে। ওর ভাইকেও ডেকে নিয়েছে। ওরা জোর করে ওকে কোথাও নিয়ে যাবে। এরবারে আর গয়া নয়, অন্য কোথাও। কিছু একটা করুন ম্যাডাম, মেয়েটাকে বাঁচান। আমার মেয়েটাকে বাঁচান ম্যাডাম। গত 6 মাস ধরে আমরা ওর বাবা মার সাথে কথা বলে যাচ্ছি। যখনই তুমি ইনফরমেশন দিয়েছো আমরা গিয়ে কথা বলে এসেছি। এখন আর কথা বলে কোনো লাভ হবে না মোনালি দেবী, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। এটাই তো আমিও তোমাকে বলছি, জলটা অনেক দূর গড়িয়ে গেছে। তো আমি কি করব মোনালি দেবী? ফারহাকে কি করে বাঁচাবো? শি ইজ জাস্ট আ চাইল্ড। যতক্ষণ না ওরা পুলিশ কমপ্লেন করছে ততক্ষণ আমরা এইটা নিজেদের হাতে নিতে পারবো না আইনতভাবে। এফআইআর ছাড়া আমরা ওদের গিয়ে বোঝাতে পারি, সাবধান করতে পারি, এত বোঝানো সত্ত্বেও যেটা কাজ করছে না। আচ্ছা, ফারার বাবা তোমার কাছে সাহায্য চাইছিলেন না? ওনাকে গিয়ে বলো ফারাকে নিয়ে পুলিশ স্টেশনে যেন যায়, আর ফজিয়া আর নাসিরের বিরুদ্ধে পুলিশ কমপ্লেন করতে। তারপরেই আমরা কোনো অ্যাকশন নিতে পারবো। আরে এই, কথা বললে কি তুই বুঝিস না? ফালতু ঝামেলায় নিজেকে জড়াস না। সুভাষিনী দিদি, ফারহা, তোমার বাবা কোথায়? ভেতরে আছে। যাও ওনাকে ডেকে আনো। আমরা এক্ষুনি পুলিশ স্টেশনে যাব আর তোমার মা আর নাসিরের এগেইনস্টে কমপ্লেন করব। এই দাঁড়া, এদের কি তুই আমার বিরুদ্ধেই ভড়কাচ্ছিস? হ্যাঁ, তো তুমি ওকে কেন শান্তিতে বাঁচতে দিচ্ছ না? চল আমিও দেখে নেব তুই কি করে আমার স্বামী আমার সন্তানকে আমার বিরুদ্ধেই ভড়কিয়ে পুলিশের কাছে। যদি তুমি না চাও যে আমরা তোমার এগেইনস্টে পুলিশে কমপ্লেন করি, তাহলে এক্ষুনি নাসিরকে বলো যেন ও ফারহার পিছু করা ছেড়ে দেয়। খবরদার যদি ওকে কোথাও নিয়ে গেছো। ওকে এভাবে আটকাবার তুমি কে? ওর বাবা ওর সাথে আছে, যখন পুলিশ আসবে না তখন সবটা বুঝতে পারবে। চলো তোমরা। তুই একটাও কথা বলবি না, বুঝলি? আমি ওর মা। নাসিরকে কেন আটকাচ্ছ? এই মেয়েটাকে আটকাও। এই মেয়েটাকে যে আমাদের ঘরে রোজ আগুন লাগাতে আসে। নাসির মার ওকে, মার। নাসির পালাচ্ছে, ধর ওকে, ধর। দিদি, চল দিদি, দিদি, ধর ওকে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আমি ওখান থেকে প্রাণ বাঁচিয়ে বেরোবার চেষ্টা করছিলাম। আমি এই বস্তির অলি গলি চিনতাম। আমি শুধু ওখান থেকে বেরোতে চেষ্টা করছিলাম। অজিত স্যার, দিদির খুব চোট লেগেছে, তুমি তাড়াতাড়ি চলে এসো, না হলে ওরা দিদিকে মেরে ফেলবে। ওরা ছুরি নিয়ে পিছনে পড়েছে। দাঁড়া, দাঁড়া। সুভাষিনী, 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 সুভাষিনী। দিদি, দিদি। কি? আমি এক্ষুনি দিল্লি আসছি। কি হয়েছে বলবে তো? মেয়ের কিছু হয়েছে নাকি? মেয়ে গুরুতরভাবে আহত। ওর উপরে কেউ হামলা করেছে। দিল্লির একটা হসপিটালে ভর্তি আছে। সমস্ত মেডিসিন ঠিক করে দিই। ডক্টর, ডক্টর কেমন আছে?
ওর মুখে 15টা স্টিচ হয়েছে আর হাতে 12টা। এখন ওর অবস্থা কিরকম আছে? কন্ডিশন খুব একটা ভালো নয়। হ্যাঁ, কিন্তু ও ঠিক হয়ে যাবে, একটু সময় লাগবে। কিন্তু ডক্টর, আমরা কি ওর সাথে দেখা করতে পারি? কাল সন্ধেবেলায় আমরা ওকে ওয়ার্ডে শিফট করব। ততক্ষণ আমরা ওকে স্পেশাল কেয়ারে রাখছি, তারপরে আপনারা দেখা করতে পারেন। ওকে। ও এখন হসপিটালে ভর্তি স্যার, অনেক জায়গায় স্টিচ করতে হয়েছে। স্যার, আমার বউ ওর পিছন পিছন গেছিল আর এখনো বাড়িতে ঢোকেনি। মেয়েটার কমপ্লেন লেখো, ততক্ষণে আমরা নাসির আর ফৌজির খোঁজ খবর নিচ্ছি। দেখুন, আপনি এবার এফআইআর দায়ের করে দিন। ওরা খুব বাড়াবাড়ি শুরু করেছে, খুন খারাপিতে নেমে এসেছে। এখানে কেউ নেই সাহেব। বলবেন এই ফৌজি আর নাসির কোথায়? ফিরেছে? না সাহেব, আপনি মমতাজের ঘরে গিয়ে দেখুন, ওর খুব কাছের, হতে পারে ও ওখানেই আছে। স্যার, ভেতরে কেউ নেই। ঠিক আছে, আপনি আমাদের সাথে আসুন, মমতাজের বাড়িটা দেখিয়ে দিন। আসুন সাহেব। ওই যে সাহেব, ওই যে হলুদ রঙের দরজাটা, ওই বাড়িটা ওদের। মমতাজ? হ্যাঁ বলুন। ফৌজি কোথায়? আরে আরে ম্যাডাম, শুনুন আমার কথা। আমি তো ওকে কিছু করিনি, আমি তো মেয়েটাকে বাঁচাতে গেছিলাম। আমাকে চল। নাসির কোথায়? আমি জানি না সাহেব, ও পালিয়ে গেছে। আমি বললাম না সাহেব, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। সাহেব, আমার কথাটা তো শুনুন। আরে কাক কোথায় নিয়ে যাচ্ছে? আরে আমার কথাটা শুনুন, আমি কিছু করিনি। আরে সাহেব, আমার কথা শুনুন। পৃথ্বী, সুহাসিনী, এখন কেমন লাগছে তোমার? মাথাটা এখনো ভারী হয়ে আছে। সুভাষিনী, দুপুরের মধ্যে তোমার বাবা মাও এসে পড়বে। ফারাহ কেমন আছে? ও ঠিক আছে তো? হ্যাঁ, ফাইনালি চিলড্রেন্স কেয়ার কমিটি ওর কাস্টাডি নিয়েছে। আর ওর বাবা? উনিও ঠিক আছেন। ফারহার মা এখন পুলিশের হেফাজতে, তবে নাসির ফেরার, পুলিশ ওকে খুঁজছে। এই ঘটনাটা আমাকে পুরো ভেঙে দিয়েছিল, কিন্তু আমি ফারহার জন্য খুব খুশি ছিলাম। এবার একটু ভালোভাবে ও বাঁচতে পারবে। এবার থেকে কেউ ওকে কিছু করাবার জন্য কোনো জোর জবরদস্তি করবে না। এবার ও যেটা করতে চায় সেটাই করতে পারবে। যদি ওর মা ওকে জানার একটু চেষ্টা করতে পারত, জানার চেষ্টা করত যে ফারহা ওর জীবনে কতটা দূর এগোতে পারে। আমি ভুবনেশ্বরে ফিরে এসেছি, আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছি। নিয়ম করে ফারহার খোঁজ খবর রাখি। বাড়ির লোকজন চান যাতে আমি আর দিল্লিতে না ফিরে যাই, আর এখানেই কোনো একটা জব খুঁজে নিই। কিন্তু আমি ওদের বোঝাতে পারি না যে আমার মন এখনো দিল্লিতেই রয়েছে। ফারহাকে অজিত, বিনীত, পৃথ্বী আর প্রাচী স্পেশাল ক্লাস দিচ্ছে। পরিস্থিতি সামনে যাওয়ার পর ও আবার ওর স্কুলে জয়েন করতে পারবে। আমি 4 বছর আগে যখন ভুবনেশ্বর ছেড়েছিলাম, আমি ভাবতেও পারিনি যে কারোর সঙ্গে আমার এতটা গভীর সম্পর্ক হয়ে যাবে। কেউ যে কিনা এত দূরে, যাকে আমি চিনতামও না। আনফর্চুনেটলি যখন ফারহার মার এগেনস্টে কেস চলছিল, তখন উনি মারা যান। নাসিরের বোনের ওপর প্রেশার দেয়া হয় এবং নাসির শেষমেশ সারেন্ডার করেই দেয়। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম। হ্যাঁ দিদি, আমিও এখন তোমার সাথে যেতে চাই। আমার মা বাবাও তোমার সঙ্গে দেখা করে খুব খুশি হবে। ভুবনেশ্বরে অনেক ভালো ভালো স্কুলও রয়েছে, তোমার ভালো লাগবে।
সুহাসিনী চাইল্ড কেয়ার কমিটি আর ফরহার বাবাকে অনুরোধ করেছে যে সে ফরহার কাস্টডি নিয়ে তাকে নিজের সঙ্গে ভুবনেশ্বরে নিয়ে যেতে চায়। সবাই রাজি হয়ে গেছে। এখন শুধু কিছু আইনি ব্যবস্থা বাকি রয়েছে যার সাহায্যে ফরহার কাস্টডি সে পেয়ে যাবে। আর সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাওয়ার পর সুহাসিনী ফরহাকে নিজের সঙ্গে নিয়ে যেতে পারবে। এটা বোঝা খুবই মুশকিল যে একজন মা কেন তার নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এত ব্যস্ত হয়ে পড়েছিল। একটি এমন মেয়ে যে লেখাপড়ায় ভালো ছিল আর গরিব পরিবারের হওয়া সত্ত্বেও নিজে কিছু করে দেখানোর মনের জোর ছিল, আর তাকে সাহায্য করছিল কিছু ভলেন্টিয়ার্স, আপনার আর আমাদের মতো মানুষ, যাদের এই মেয়েটিকে সাহায্য করে আর তার পাশে দাঁড়িয়ে তাকে এক সুন্দর জীবন দেওয়া ছাড়া তাদের আর কিছু পাওয়ার নেই। বাল্য বিবাহ আজও আমাদের দেশে এক কলঙ্ক, যদিও একে বেআইনি ঘোষণা করা হয়েছে। এর মূল কারণ হলো যে আমাদের সমাজের একটা বড় অংশ শিক্ষা আর অর্থনৈতিকভাবে আজও পিছিয়ে। পৃথ্বী, সুহাসিনী আর তার বন্ধুদের দ্বারা পরিচালিত এই শিক্ষা অভিযান এই মুহূর্তে 70 জন বাচ্চাকে সংগঠিতভাবে শিক্ষার আলো দিচ্ছে, আরো 50 জন বাচ্চাকে শিক্ষায় সহায়তা করছে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরো একটা নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুরক্ষিত থাকুন আর চেষ্টা করুন যে যদি আমরা পিছিয়ে পড়া মানুষদের কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে যেন সাহায্যের হাত বাড়িয়ে দিই। জয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.